নমস্কার, সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। কৌটিল্য বলেছিলেন, শাসকের উচিত বিশ্বস্ত মানুষ আর সেনাবাহিনী দিয়ে সীমান্ত এলাকা ঘিরে রাখা, কোনো বিদেশিকে বা বাইরের লোককে সেখানে থাকতে না দেওয়া। অতীতের এই চরিত্রগুলো আজ আমাদের কাছে প্রাসঙ্গিক এই কারণ সীমান্তের চরিত্র বদলেছে, সমস্যা কিন্তু বদলায়নি। আর সীমান্তের সমস্যা তারাই বোঝেন যারা সীমান্তের পাশে থাকেন, যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। দেশের বাকি 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মতো আমাদের রাজ্য এখন এসআইআর চলছে। আর এই এসআইআরকে কেন্দ্র করে চলছে বিরাট লড়াই। আপনারা প্রত্যেকেই দেখছেন সেটা। ভোটার লড়ছেন ভোটার তালিকায় নাম তোলানোর জন্য, বিএলও লড়ছেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য। আর সব লড়াইকে ছাপিয়ে গিয়েছে রাজনীতির লড়াই। সেখানে এখন দুটি পক্ষ। এক পক্ষের দাবি এই এসআইআর আসলে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, অন্য পক্ষের দাবি বাদ যাবে শুধু অনুপ্রবেশকারী। একদিকে হুঙ্কার, অন্যদিকে হুঁশিয়ারি। প্রশ্ন এখন একটাই, কার পাল্লা ভারী? আর এ নিয়েই আজ আমাদের আলোচনা, আমাদের সোজা সাপটা মেগা ডিবেট। লড়াইয়ের নাম এসআইআর। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তীকে। সমীরদা। বিশ্ববাবুরা এই ধরনের অনুষ্ঠান করেন এবং একটা ছড়া তৈরি করেন। আজকের যেটা ক্যাপশন দেখছিলাম ওনাদের, তার মধ্যে 3টে কথা প্রধানত উঠে এসছে। একটা হচ্ছে বিএলওদের ওপর কাজের অতিরিক্ত চাপ, স্বল্প সময়ের মধ্যে এসআইআরটা সম্পূর্ণ করা। দ্বিতীয় যেটা উঠে এসছে অনুপ্রবেশকারী, এবং এই নিয়ে এসআইআরটা কোন পথে যাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বপ্রথমই একটি কথা বলে দিতে চাই যে আমরা এসআইআরের বিরুদ্ধে নই। আমরা মনে করি যে মৃত ভোটার তার নাম বাদ যাওয়া উচিত। যার 2 জায়গায় নাম আছে তার এক জায়গায় থাকা উচিত, আরেক জায়গা থেকে বাদ যাওয়া উচিত, এটা আমরা বিশ্বাস করি। আর সত্যিই যদি কেউ অনুপ্রবেশকারী থেকে থাকেন বা বিদেশি নাগরিক থেকে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তার নাম ভোটার লিস্টে থাকা উচিত না, এটা আমরা চাই। সমস্যাটা হয়েছে বিশ্ববাবু, আপনি দেখছেন গোটা দেশ জুড়ে এই যে একটা অসাধ্য সাধনের কাজ ছেড়ে দিয়েছেন সরকারি কিছু কর্মচারীর ওপর, বিএলওদের ওপর। একজন বিএলওর দায়িত্ব 1000 থেকে 1200 ভোটারকে সংশোধন করা, নতুন করে এনুমারেশন ফর্ম দেওয়া, ফিল আপ করানো, সেগুলো জমা নেওয়া, সেগুলোকে মোবাইলের অ্যাপের মধ্যে দিয়ে আপলোড করা, ইত্যাদি ইত্যাদি। সময় 1 মাস। 4ই নভেম্বর থেকে শুরু হয়েছে, আগামী মাসের 4ই ডিসেম্বর শেষ হবে। 12টা রাজ্য একসঙ্গে। পরিণাম কি দাঁড়িয়েছে? মৃত্যু মিছিল। এমন চাপ, শুধু পশ্চিমবাংলাতে 3 জন বিএলও আত্মহত্যা করেছেন কাজের চাপে, দিতে করে উঠতে পারছেন না। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইলেকশন কমিশনের চাপ। সম্পূর্ণ অবৈজ্ঞানিক প্রক্রিয়ায়, আনসাইন্টিফিক প্রক্রিয়ায় একটা 2 বছরের শেষ এসআইআর নাকি হয়েছে 2002 সালে, তখন 2 বছর সময় দেওয়া হয়েছিল, সেটা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে 12টা রাজ্যে। পশ্চিম বাংলাতে 3 জন এখনো পর্যন্ত মারা গেছেন, আর ভয়ে আত্মহত্যা করেছেন 32 জন মানুষ, সংখ্যাটা 35 জন। 3 জন সরকারি কর্মচারী, তার মধ্যে স্কুলের মাস্টারমশাই তারা। বিশ্ববাবু, আমি গতকালকে পর্যন্ত একটা তথ্য পেয়েছি, গতকাল রাত্রি পর্যন্ত সারা ভারতবর্ষের অবস্থাটা কি দাঁড়িয়েছে। পশ্চিমবাংলায় বললাম 3 জন সরকারি কর্মচারী মারা গেছেন, আত্মহত্যা করেছেন এর চাপে, এসআইআরের চাপে। 7টি রাজ্য আমি আপনাকে হিসেব দিচ্ছি সারা ভারতবর্ষে, যেখানে একসঙ্গে এসআইআরটা শুরু হয়েছে 4 তারিখ থেকে নভেম্বর মাসের। 22 দিনে
25 জন 25 বিএলও যারা হয় আত্মহত্যা করেছেন, নয় ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন কাজের চাপে। সংখ্যাগুলো দেবো। বাংলায় 3 জন শুধু বিএলও। মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার 9 জন, 9 বিএলওস। উত্তরপ্রদেশ 4 জন, ডবল ইঞ্জিনের সরকার। গুজরাট 4 জন। পশ্চিমবাংলা তো বলেছি, এর বাইরে রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, সবগুলো ডবল ইঞ্জিনের সরকার। দায় কার? দায়িত্ব কার? বিশ্ববাবু, আপনি তো একটা চ্যানেল চালাচ্ছেন, আপনি হেড। কোনো কর্মী যদি কর্মরত অবস্থায় তার কোনো মৃত্যু ঘটে, তার দায়টা হচ্ছে আপনার চ্যানেলের, মানে যে কর্তৃপক্ষ তাদের, এবং তারা ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সব ব্যবস্থা করতে হয়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম। আজ পর্যন্ত ইলেকশন কমিশন একটা হত্যা মানে আত্মহত্যা বা মৃত্যুর দায় নিলেন, দায়িত্ব নিলেন? কে নেবে এই দায়িত্ব? তারা তো সবাই সরকারি কর্মচারী। কেন নির্বাচন কমিশনের কোনো স্টাফ নেই? তারা যে যে রাজ্যে ভোটার লিস্ট করতে যায় সেই রাজ্যের শিক্ষকদের তারা লিয়ে নেয় নির্বাচন কমিশনের হয়ে কাজ করার জন্যে। এই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। তার জন্যই তো দেশ জুড়ে আওয়াজ উঠেছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর শুরু হয়ে গেছে। মৃত্যুর দায় তাকে নিতে হবে। আমার 1 নম্বর পয়েন্ট, আমি তাড়াতাড়ি শেষ করবো বিশ্ববাবু, আর 2টো পয়েন্ট আছে আমাকে একটু বলতে দিন আপনি। যে সেটা হচ্ছে, আপনি আপনার ক্যাপশনের মধ্যে দ্বিতীয় কথা রেখেছেন অনুপ্রবেশকারী। আচ্ছা বিশ্ববাবু, ভারতবর্ষ তো একটাই দেশ এবং নির্বাচন কমিশন একটাই, নিরপেক্ষ বলে আমরা মনে করি, করতাম, এখন আর করছি না। তাহলে আমার প্রশ্ন, দুরকম আইন কেন হচ্ছে? অনুপ্রবেশকারী ধরতে পশ্চিমবাংলায় এসে যাচ্ছে ইলেকশন কমিশন, তার দায়িত্ব ভোটার লিস্টের মধ্যে দিয়ে কে ভারতীয় কে ভারতীয় নয়। এটা তো স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, সেন্ট্রাল হোম মিনিস্টারের। উদাহরণ আছে, দেবো। 2019 সাল আসামে এনআরসিটা কারা করেছিল? নির্বাচন কমিশন না সেন্ট্রাল হোম মিনিস্ট্রি? আমি জবাবটা নির্বাচন কমিশনের কাছে চাইছি। কারা করেছিল? হোম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাকি ইলেকশন কমিশন? উত্তরটা দিন তো। আসামের এনআরসি হোম মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকার। পশ্চিমবাংলায় বিদেশি আছে কেনা দেখবে কে? নির্বাচন কমিশন, যাদের এখতিয়ারই নেই। আর আমার 3 নম্বর কথা বিশ্ববাবু, কেন আপনি অনেকবার বেল বাজিয়ে ফেলেছেন, আর বেল বাজাবেন না। আমি খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি, এরপরেও হয়তো লক্ষ্য করব, গত 1.5 মাস ধরে এই এসআইআর নিয়ে বিভিন্ন চ্যানেলে, আপনার ওদের এই চ্যানেলে আমার বোধহয় 3 বার আসা হয়ে গেল, এই একই আলোচনা হচ্ছে। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি ভারতীয় জনতা পার্টির যারা প্রতিনিধি ঝাঁপিয়ে পড়ছেন। কারণটা কি? আমাকে কে পাঠিয়েছে? আমি কার প্রতিনিধি? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। ভারতীয় জনতা পার্টি যাদের পাঠাচ্ছেন, যারা বক্তা থাকবেন, ভারতীয় জনতা পার্টির কর্মী, তাদের প্রতিনিধি। আমাদের এই প্রশ্নগুলো তো নির্বাচন কমিশনের কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে নয়। তাহলে আপনারা একবারই উত্তর দিচ্ছেন কেন? এই প্রশ্নটা তো করতে হবে। এ কি চোরের মায়ের বড় গলা? চোর হয়েছে নির্বাচন কমিশন আর তার মা হয়েছে বিজেপি। উত্তরটা তারা দিচ্ছে, নির্বাচন কমিশন নীরব। আপনাদের কাছ থেকে উত্তর চাই না, প্রশ্নটা নির্বাচন কমিশনের কাছে, উত্তরটা নির্বাচন কমিশন থেকে চাই। আর ওই যে বলছি, যতবার এটাকে ডিফেন্ড করতে যাচ্ছে বিজেপি, মানুষের কাছে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে অবৈধভাবে ঘুরপথে ভারতবর্ষের সমস্ত রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে, ন্যায্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কাটতে চাইছে। বিজেপি জানে, কেন গতবার লোকসভা নির্বাচনে 240টায় নেমে এসছে ভারতবর্ষে। কই আপনাদের হিম্মত থাকলে চন্দ্রবাবু নাইডুর, যেখানকার মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশে এসআইআরটা চালু করছেন না কেন? উনি তো আপনাদের জোটে আছেন, এনডিএতে। উনি তো নির্বাচন কমিশনকে প্রথম চিঠি দিয়ে বলেছিলেন যে অন্ধ্রপ্রদেশে এসআইআর করতে দেবে না, দেবো না। হিম্মত থাকলে অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু করুন। কালকে নরেন্দ্র মোদী সরকার ফেলে দেবেন উনি, সেই ভয় তো করবেন না। আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না, শুধু আবারও বলছি, আক্রমণটা বিজেপিকে নয়, নিরপেক্ষ তথাকথিত নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন। বিজেপি যতবার এটাকে ডিফেন্ড করতে যাচ্ছেন, বাংলার মানুষের কাছে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনারা নির্বাচন কমিশনকে দিয়েই চুরিটা করাচ্ছেন। বিশ্ববাবু, আপনাদের কাছে কি নির্বাচন কমিশনের কোনো চিঠি এসছে? আপনারা তো সংবাদ মাধ্যম, ওরা কি বলে দিয়েছে বিজেপি আমাদের স্পোক্সপারসন?
আমাদের সম্বন্ধে যে যা প্রশ্ন করবে বিজেপি উত্তর দিয়ে দেবে। এ প্রশ্নে এটা কি এসছে? আর কারণ আছে, ওইটাই আমি শেষ করে দিচ্ছি আপনাকে। কারণটা হচ্ছে একটা চুক্তি হয়েছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যখন প্রশ্ন করবে উত্তরটা বিজেপি দেবে। আর নির্বাচনের সময় বিজেপিকে কাজ করতে হবে না, নির্বাচন কমিশন ভোটার লিস্টে কারচুপি করে বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। সমীর চক্রবর্তী, ধন্যবাদ। আমি একটা শুধু তথ্য দিই, 2023 সালের 12 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায় যে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়, কারণ তারা গোপনে দেশে ঢোকে। অনুপ্রবেশকারীদের দেশ থেকে তারা কতটা বার করে দেওয়া হয়েছে তার তথ্য কেন্দ্র সরকার দেয় কোর্টকে। শীর্ষ আদালতকে তারা জানায় 2017 থেকে 2022 মধ্যে 14,346 জন বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। সমীর চক্রবর্তীর কথার প্রেক্ষিতে আমি এই তথ্যটা তুলে ধরলাম। পরের বক্তা বিজেপির পক্ষে অভ্র সেন। আমি আজকে আমার পুরো বক্তব্যে তৃণমূল কত ভালো দল এটা তুলে ধরার চেষ্টা করব। কেন তৃণমূলকে ভালো বলছি বলুন তো? নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ তো থাকা দরকার। সমীরদা, যুক্তি দেওয়ার চেষ্টা করছি আমি, একটু আপনার ভালো লাগবে নিশ্চয়ই শুনে। ভাবুন, আমাদের রাজ্যে চুল্লুকে মরলে 2 লাখ টাকা দেয়। আমাদের রাজ্যে খারিজি মাদ্রাসাগুলোকে অনুমোদন দিয়ে সেখানে ট্যাব, স্কলারশিপ, সাইকেল এত কিছু দেওয়ার পয়সা করিয়ে আছে। খালি বিএলওদের 18,000 টাকা দেওয়ার পয়সা নাকি নেই। তা দারুণ, অসাধারণ। এই তৃণমূলকে তো ভালো বলতেই হবে। খালি কি তাই? এত দারুণ কথা বললেন সমীরদা। এত চাপ বিএলওদের, সত্যি আমি মেনে নিচ্ছি কথাটা, এত চাপ সত্যি। উনি মোটামুটি 6 মিনিটের মাথায় বলা শুরু করেছেন বিএলওদের কত চাপ, কিন্তু আমি মেনে নিচ্ছি প্রথমে বিএলওদের চাপ। কিন্তু বিএলওদের চাপ কেন এটা তো বুঝতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর যেটা দেওয়ার কথা মাননীয় ইলেকশন কমিশন বারবার চিঠি লিখে স্টেট গভর্নমেন্টকে বলেছে, তার সপক্ষে আমি কোনো ঠাকুমার ঝুলির গল্পে বই না, আমি নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি। সমীরদা ইয়ে দেখুন একটু, সেই ডেটা এন্ট্রি অপারেটর দিতে অস্বীকার করেছে আমাদের রাজ্য সরকার তথা তৃণমূল সরকার। তাই তৃণমূল কংগ্রেসকে তো ভালো বলতেই হবে। এই তৃণমূল কংগ্রেস বিএলওদের ব্যাপারে এত ভাবে, কি বলবো বলুন তো, এত ভালোবাসে বিএলওদের এরা যে বলছে গাছে বেঁধে পেটাবো, একটা নাম্বার যাবে গাছে বেঁধে পেটাবো। এই তো গতকাল একটা কোথাকার কোন 2 পয়সার এমএলএ বলেছে এই হাত ভেঙে দেবো, আবার বলে 32 পার্টি বার করে হাসছে। এত ভালোবাসা বিএলওদের প্রতি উতলে পড়ছে। এই দলটাকে খারাপ কি করে বলি বলুন তো? আর খালি কি তাই, যদি খালি বিএলওদের হাত ভাঙবো, গাছে বেঁধে পেটাবো এই বলে শেষ হয়ে যেত তাহলে তো তাও মানতাম। সেখানে থামেনি। 2 দিন আগে দেখি ইলেকশন কমিশনের আমাদের রাজ্যে যে অফিসটা আছে তার বাইরে কিছুজন ধাপ্পাবাজ লম্পটকে বিএলও সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ধর্ণা দেওয়ার জন্য। এবার আমি ভেবে দেখলাম এরা তো বিএলও নয়, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত, আপনারাও নিশ্চয়ই দেখিয়েছেন। তারপরে ভাবলাম না 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 না, তৃণমূল তো খুব ভালো দল, এরা বিএলওই। তারপর বুঝতে পারলাম হ্যাঁ এরা বিএলও, এরা অন্য ধরনের বিএলও। তৃণমূল ছাপ বিএলও, বি ফর বাটপার, এল ফর লম্পট, ও ফর অশিক্ষিত। এরা হচ্ছে তৃণমূল ছাপ বিএলও। মানে বিএলওদের প্রতি এত দরদ উতলে পড়ছে, লোকজনকে বিএলও সাজিয়ে নাকি ধর্ণা দিতে পাঠিয়ে দিচ্ছে। খুব ভালো কথা, হলো, চলুক এরমভাবে। দেখুন, এই জালিয়াতির কথা যেহেতু আসলো, তৃণমূলের জালিয়াতি তো বিএলওদের জালিয়াতি করা নিয়ে খালি আটকে আছে তা তো নয়, জালি বিএলও তা তো নয়। এদের জালিয়াতি হচ্ছে জাল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া নিয়ে। এত তো নাকি আপনারা গণতন্ত্রকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, খুব ভালো কথা। এবার জালি আধার কার্ড, জালি ভোটার কার্ডের কথা তো নয় গেল, কিন্তু আরেকটা অসাধারণ লেভেলের কথা শুনলাম যে তৃণমূলের একজন বলছে এবার আমি ভোটটা যাক, আমি ভারতবর্ষ হিলিয়ে দেবো। দেখুন, যদি বলতো বিজেপিকে হিলিয়ে দেবো বুঝতে পারতাম, যদি বলতো কেন্দ্র সরকারকে হিলিয়ে দেবো বুঝতে পারতাম, কিন্তু এদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষকে হিলিয়ে দেবো। মানে বাংলাদেশে বসে আনসারুল্লাহ বাংলা টিম যেই ধরনের কথা বলে, পাকিস্তানে বসে যেই ধরনের জঙ্গি সংগঠনগুলো যে ধরনের কথা বলে, সেই ধরনের ভাষা এখন বেরোচ্ছে তৃণমূলের মুখে। বেরোনোটাই স্বাভাবিক। এতদিন তারা পশ্চিমবঙ্গে দুধ কলা দিয়ে এদেরকে পুষেছেন, এখন তাদের মতো ভাষাও ব্যবহার করছেন। খুব ভালো কথা, চলুক। কিন্তু আমার মৌলিক প্রশ্ন হচ্ছে যে দেখুন, এসআইআর তো হবে, এর আগেও হয়েছে, এসআইআরটা দরকার, সেটা মহান সমীরদাই বলেছেন এসআইআর দরকার, তারাও চান এসআইআর যাতে হয়। কিন্তু এই যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার সেটা ঠিক করবে কে? আমি মনে করি ইলেকশন কমিশন না, সেটাও এই মহান তৃণমূলের ঠিক করা দরকার। কেন বলুন তো? তৃণমূল এরকম মহান তো দৃষ্টান্ত রেখেছে। তৃণমূল লাভলি খাতুন বলে একজন বাংলাদেশিকে পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়ে তাকে জিতিয়েছে। এই মহান তৃণমূল ঠিক করবে যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার। এই তৃণমূলের কালে এবিটির একজন জঙ্গি আমাদের রাজ্যে এসছে, খালি না
জালি ভোটার কার্ড বানিয়েছে, তৃণমূলকে ভোট দিয়ে আবার বাড়ি চলে গেছে। তাই এই তৃণমূল ঠিক করবে কে আসল ভোটার কে জালি ভোটার। এই তৃণমূল, আমি একটু আগেই দেখালাম নোটিফিকেশনটা, জাল আধার কার্ড বানিয়েছে, জাল ভোটার কার্ড বানিয়েছে। তাই এই তৃণমূল ঠিক করবে কে আসল ভোটার। এই তৃণমূলের নেত্রী 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে আছে। 2005 আর আজকে আমরা দাঁড়িয়েছি 2025, মানে 20 বছরে যদি অনুপ্রবেশকারী সংখ্যাটা এদের মতে শূন্য হয়ে যায়, রসগোল্লা লাড্ডু হয়ে যায়, তাহলে যুক্তির খাতিরে ধরে নিতে হবে এই যে 1 কোটি অনুপ্রবেশকারী, যেটা মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, উনি বিরোধী নেত্রী ছিলেন, তাহলে এই 1 কোটির জালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার। তাই এই তৃণমূল সরকারই ঠিক করবে কে আসল ভোটার কে নকল ভোটার। আমি খালি বলছি এরমভাবে যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে বিপদ। আপনারা দর্শক বন্ধুরা বা আপনারা যারা আজকে এখানে বসে শুনছেন, দলমত নির্বিশেষে ভাবুন যে এইভাবে যদি তারা একটা কনস্টিটিউশনাল বডিকে অপোজ করে এবং বিএলওদেরকে এভাবে বড় বড় মুখে ডায়লগ দিয়ে বিএলওদেরকে এভাবে অসুবিধা সৃষ্টি করে, তাহলে তারা কি গণতন্ত্রের পক্ষে শ্রেয় নাকি গণতন্ত্রের পক্ষে তারা বিপদ। অভ্রর বিএলও ইস্যুতে অভ্রর বক্তব্যরা শুনলেন। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবঙ্গে কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন। বিরোধীরা বলছেন স্বাভাবিক মৃত্যু, চাপে নয়। সরকার পক্ষ বলছে চাপে আত্মহত্যা। কিন্তু বিএলও আত্মহত্যার খবর কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরালা, রাজস্থান, এমনকি গুজরাট, উত্তরপ্রদেশ থেকেও আসছে এবং সেখানেও অভিযোগ একই, কাজের চাপ এবং সময়টা কম। যাই হোক, আমাদের পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ভারতবর্ষে অনুপ্রবেশ আছে, এই ব্যাপার নিয়ে আলোচনার সত্যি কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু ভোটার লিস্টে অনুপ্রবেশকারী আছে কি না সেটা অন্তত জ্ঞানেশ কুমার 65 লক্ষ যে নাম বিহারে বাদ দিয়েছেন সেখানেও বলতে পারেনি এক্স্যাক্টলি তার ভেতর কতজন অনুপ্রবেশকারী। সেটা প্রধানমন্ত্রী যতই ঘুষপেটিয়া বলে চিৎকার করুক না কেন। আচ্ছা, আপনারা আমার আকবর অ্যান্থনি দেখেছেন? অ্যান্থনি গনজালভেস অর্থাৎ অমিতাভ বচ্চন, সেটা অ্যান্থনির নাম না হয়ে আনসারুল নাম হতে পারত বা অনির্বাণ নাম হতে পারত। সেই বাস্তবের অমিতাভ বচ্চনদের বা বাস্তবের অ্যান্থনিদের এসআইআরে কিন্তু নাম উঠত না, কারণ তাদের তারা হচ্ছে বাবা মা পরিত্যক্ত, যাদের বাবা মা ঠিক নেই এবং সেটা ভারতবর্ষে একাধিক আছে, তাদের নাম উঠত না এবং সঙ্গত কারণেই তাদের নামটা বাদ যেত, যদিও তারা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও, কারণ তাদের কাছে নথি নেই। এবার যখন নথির প্রশ্ন এসে গেল, যাদের কাছে নথি আছে তাদের সবার নাম কি এসআইআরে ঠিকঠাক উঠেছে? দেখুন, আমি সবার কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। আমি আমার নামটা দেখাচ্ছি। আমি 2002-তে আমার নাম রয়েছে, আমার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছেন অধুনা লুপ্ত, বেলগাছিয়া পূর্ব, পার্ট 50, ক্রমিক 366। দেখিয়ে দিলাম, একটু ক্যামেরাম্যান যদি জুম করেন। আমি যখন নিজের নাম আপলোড করতে যাচ্ছি এনিউমারেশন ফর্মে, তখন বলছে ডেটা নট ফাউন্ড। আচ্ছা, এটা কেন হচ্ছে? অরূপদা আমার সঙ্গে এখানে সহমত পোষণ করতে পারে, কারণ অরূপদা এবং আমি রাজনীতিটা আলাদা হতে পারে কিন্তু কাজটা একই রকম করতাম, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির। এটাকে বলে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট, MDM। মাস্টার ডেটা ম্যানেজমেন্ট করতে গেলে এটা অনেকটা হচ্ছে ক্লাস 5-এর ভগ্নাংশের মতো। যারা অন্তত ক্লাস 5-এ পড়েছেন তারা বলতে পারবেন যে নিচে একটা বেস ডেটা থাকে যেটাকে আমরা বলি লব, ওপরে থাকে হচ্ছে হর। লবটা যদি আপনার ঠিক থাকে তাহলে হরটা অবশ্যই খুঁজে পাওয়া যেতে পারে। এই নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচন রোল তৈরি করার ক্ষেত্রে লবটা হওয়া উচিত ছিল কি? সেটা হচ্ছে আপনার সেন্সাস ডেটা। 2002 সালে যখন হয়েছিল এর আগের এসআইআরটা, 2001-এ তখন জনগণনাটা হয়েছিল না, তখন কংগ্রেসের সরকার ছিল না, কিন্তু যে সরকারটা কেন্দ্রে ছিল সেই সরকার অ্যাটলিস্ট পড়াশোনাটা জানতো, তাই যুক্তিবোধ বক্তব্যগুলো ছিল। আচ্ছা, ভোটে লড়তে কতগুলো ডকুমেন্ট লাগে বলতে পারবেন আপনারা? ভোটে লড়তে লাগে হচ্ছে ফর্ম 26, ইলেকট্রাল রোল সার্টিফাইড, কাস্ট সার্টিফিকেট এবং আধার এবং ভোটার কার্ড। অর্থাৎ ভোটে লড়বার জন্য 5টা ডকুমেন্ট লাগে, আর ভোট দিতে আপনার 13টা ডকুমেন্ট লাগছে। যদি ভোটে লড়তে 13টা ডকুমেন্ট লাগতো, বিশ্বাস করুন লাভলি খাতুন যেমন লড়তে পারতো না, নিশীথ প্রামাণিকও লড়তে পারতো না। নিশীথ প্রামাণিক শুধু কেন, স্বপন মজুমদার বা অশোক কীর্তনিয়া যারা বিজেপির এই মুহূর্তে বিধায়ক, তারাও লড়তে পারতো না, এটা বাস্তব। এবার সমস্যাটা তো বুঝতে হবে, এবং সমস্যাটা কেন হচ্ছে আমি একবার একটু বুঝিয়ে দিই। আপনারা সবাই দেখেছেন উধরপিণ্ডি বুধর ঘাড়ে যাচ্ছে, তার কারণ একটা কাজের চাপ। গাইঘাটা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়ায় চলে গেছেন, এবং এটা ব্যতিক্রম নয়। এবং ব্যতিক্রম নয় বলেই আমাদের যেটা দরকার ছিল একটা পদ্ধতি। জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এসআইআর কি দরকার নেই? নিশ্চয়, অবশ্যই দরকার আছে, কিন্তু এসআইআরটা দরকার হওয়ার জন্যে আগে প্রয়োজন ছিল বেস ডেটাটা। কিন্তু এসআইআরটা কি হয়ে গেছে বলুন তো? এসআইআরটা হয়ে গেছে একটা আবডাল, এসআইআরটা হয়ে গেছে একটা মাধ্যম। এটা শুধু আমরা বলছি না, এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের ইলেকটোরাল রোল খুলে দেখিয়ে দিয়েছেন কম্পেনসেটারি এফেক্ট করছে। আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বাংলার 294টা বিধানসভার ভেতর বিধাননগরে জয়ী এবং বিজয়ীর পার্থক্য হচ্ছে 7,500, অর্থাৎ ব্রেক ইভেন হচ্ছে 3,750। কোনো মতে যদি এই 3,750 ভোটার অন্য কোনো জায়গা থেকে এখানে আমি ট্রান্সফার করতে পারি, তাহলে কিন্তু সমান হয়ে গেল। সমস্যাটা হয়ে গেছে এই প্রশ্নগুলো যখন আমরা তুলতে যাচ্ছি, এই সঙ্গত প্রশ্নগুলো আমাদের আটকে দিচ্ছে কোথায়? আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়কে নামিয়ে এনে ভোট দিয়েছেন। এবং এই প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়রা যেহেতু ব্যতিক্রম নয়, তাই এই সঙ্গত প্রশ্নগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। তাই উল্টো দিকে যারা আছেন তাদেরকে প্রশ্ন করলাম, যেই জিতুক না কেন, এসআইআরের মাধ্যমে আমাদের সঙ্গত সহনাগরিকদের বাদ দেওয়া হচ্ছে। আর একটা জিনিস ভুলবেন না, আমরা কিন্তু পশ্চিমী দেশের মতো ডকুমেন্টেড সভ্যতা নেই। আপনার বাবা বা মা অনেকেরই হয়তো এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট নেই, যারা আতুর ঘরে জন্মেছেন। গত 20 বছর হয়েছে আমরা ডকুমেন্টেশন করছি, আগামী 20 বছর বাদে হয়তো ডকুমেন্টের অডিট ট্রেলটা আপনারা পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের নাগরিকদের সন্দেহের চোখে দেখাটা, ভারতবর্ষের সংবিধান, আমরা সংবিধান দিবসে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, সেটা সংবিধানকে অসম্মান করার সমতুল। ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ অভিষেক, খুব সুন্দরভাবে অভিষেক বলেছে। এখন প্রশ্ন হলো, কিন্তু অভিষেকের দল বা রাহুল গান্ধী কিন্তু বোঝাতে পারেননি বিহারের ভোটারদের তাদের বক্তব্য, এটাও একটা বাস্তব। পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আজকের বিষয় রাজনীতির অস্ত্র নিয়ে এসআইআরের ব্যবহারকে কেন্দ্র করে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় এই এসআইআর জিনিসটা কোনো রাজনীতির বিষয় নয়। ভারতের সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন সঠিকভাবে করার জন্য। ভোটার রোল যদি রিভিশন করতে হয়, তার জন্য যথোচিত পদক্ষেপ তারা নিতে পারবেন। এসআইআর তেমনই একটি পদক্ষেপ, এবং এসআইআর প্রথমবারও হচ্ছে না। 2002 সালে পশ্চিমবঙ্গে এর আগে এসআইআর হয়েছে, এবং মনে করিয়ে দিই, এই এসআইআরের পরই 2004 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল লোকসভায় 42টা আসনের মধ্যে 35টা আসন পেয়েছিল। বিরোধী তৃণমূল কংগ্রেস একে নেমে এসেছিল। সঙ্গে এসআইআর হলেই শাসকের ক্ষমতায় যে ধস নামে, এটা বোধহয় বলা যায় না। বিহারেও আমরা দেখেছি শাসক দল আবার ক্ষমতায় ফিরে এসছে এসআইআর হওয়ার ঠিক পরেই। আরেকটা কথা মনে করিয়ে দিই যারা ভুলে গেছেন, 2002-এ এসআইআর হয়েছে, আর 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে একজন বিরোধী নেত্রী, বাংলার বিরোধী নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশ্ন তুললেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। এসআইআর কিন্তু হয়ে গেছে, অর্থাৎ সেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের সিপিএম সরকার নাকি সাহায্য করছে ভোটার লিস্টে নাম তোলায়। তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, তিনি একবারও বললেন না যে কংগ্রেস সরকার থাকতেও অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে কী করে প্রবেশ করছে। তিনি দায়টা চাপালেন রাজ্য সরকারের ওপর, যথোচিতভাবে চাপালেন। আজকে বিরোধীরা যখন এসআইআরকে রাজনীতির অস্ত্র করে তুলছে, হওয়া উচিত ছিল না। বিহারে রাজনীতির অস্ত্র হওয়া উচিত ছিল চাকরি, বিহারে রাজনীতির অস্ত্র হওয়া উচিত ছিল নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি এস্টাবলিশমেন্টের ওয়েভ, যার কথা আমরা বিভিন্ন সার্ভেতে দেখতে পেরেছি। অনেক সার্ভেতে দেখা গেছে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় পছন্দ নাকি নীতিশ কুমার, অথচ এসআইআর অস্ত্র হয়ে উঠল। তার ফলাফল কি হলো? তার ফলাফল হলো এসআইআরের পরে
অবৈধ ভোটাররা বাদ যাবে, তাহলে ভোটের হার তো কমে যাওয়ার কথা। বিহারে আমরা দেখলাম 67% রেকর্ড ভোট পড়ল, যেখানে 60% বিহারে অতিক্রম করেনি অতীতে, এবং মহিলারা 72% ভোট দিল। এই ভোটটা নীতিশ কুমারের সুশাসনের জন্য ভোট ভাবলে কিন্তু ভুল হবে, কারণ 2005 থেকে নীতিশ কুমার ক্ষমতায় ছিলেন, প্রতিবারই উনি সুশাসনের একটা দাবি করে থাকেন, অতীতে তো এমন ভোট পাননি। এই ভোটটা যতটা নীতিশ কুমারের জন্য ভোট, ঠিক ততটাই এসআইআর এর পক্ষে ভোট বলে আমার মনে হয়। কারণ মানুষ কোথাও উপলব্ধি করেছে, বিহারের ভোটাররা, যে এই এসআইআর এর ফলে যদি অবৈধ অনুপ্রবেশকারীরা প্রবেশ করে তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলাদেশে যে সরকার এসছে তারা অনেক সন্ত্রাসবাদীদেরও মুক্তি দিয়েছে, এবং এই সন্ত্রাসবাদীরা যদি ভারতে প্রবেশ করে তাহলে আজকে দিল্লিতে যে ব্লাস্ট হচ্ছে সেই ব্লাস্ট ভারতের অন্য প্রান্তে হতে পারে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবং অবৈধ অনুপ্রবেশকারীরা, তৃণমূলের একজন মাননীয় মন্ত্রী বলেছেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে এসে কাজ করে চলে যান, সেটা যদি সত্যি হয় তাহলে এখানকার শ্রমিকদের তারা ভাতের থালায় ভাগ বসাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আসবেন, চলে যাবেন কাজ করে, এটা মেনে নেওয়া বিহারের মানুষের পক্ষে সম্ভব হয়নি। বাংলার মানুষের পক্ষে কি সম্ভব হবে? এটাই বড় প্রশ্ন বিশ্বদা। এখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2005-এর বক্তব্যটাই বুমেরাং হয়ে ফিরে আসছে। আমি আর 1 মিনিট নেব বিশ্বদা আপনার অনুমতি নিয়ে। বুমেরাং কিভাবে হচ্ছে না, মমতা বলেছিলেন তখন দায়টা সিপিএম সরকারের এই অবৈধ অনুপ্রবেশের, তাহলে আজকে তিনি কেন বলছেন দায়টা অমিত শাহ? তাহলে তো এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাহলে দায়িত্বটা তো তৃণমূল কংগ্রেসের সরকারেরই নেওয়া উচিত। যেখানে বাংলাদেশের সাথে পোরাস বর্ডার আছে, যেখানে 450 কিলোমিটারের বেশি জমি বর্ডারে ফেন্সিংয়ের জন্য এখনো দেয়া যায়নি, যে কোনো কারণেই দেয়া যায়নি। দায় নিতে তৃণমূল যত অস্বীকার করছে, তৃণমূল যত এসআইআর এর বিরোধিতা করছে, তৃণমূলের যে সুশাসন, যে ভালো কাজগুলো, সেগুলো পেছনে চলে যাচ্ছে, এসআইআরটা সামনে চলে আসছে। আর কে বলতে পারে বিহারের মতো বুমেরাং হয়ে এসআইআর ফিরে আসবে না শাসক দলের দিকে? ধন্যবাদ, জয় হিন্দ।